সুবিন যে লোকটাকে নিয়ে ভেতরে এলো তাকে দেখে তে আর সুগা দুজনেই সোফা থেকে উঠে দাঁড়ালো। দুজনেই অবাক হয়ে গেছে। জাঙ্কুক বাঁকা এসে বলে উঠল, ওয়েলকাম মিস্টার জুন। বাবা? হ্যাঁ তে, ইনি তোমার বাবা। ইনি তোমার সন্তানকে খুন করেছে। আর ইনি সুগারও বাবা এবং লিসা চৌধুরীর খুনি, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে। জিমিন অবাক হয়ে বলে উঠল, মানে তে বলি আর সুগা মানে? তুই কি ভাবছিস ওরা সৎ ভাই বোন? কথাটা যেন পুরো ঘরকে শান্ত করে দিল। তবে সত্যি বলতে তা নয়। এবার যেন সবাই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক, তুমি কি বলতে চাইছো? প্রেশার নিও না। তোমার এই সময় প্রেশার নেওয়াটা ঠিক নয়, কিন্তু কথাগুলো এখন না বললেও হবে না। তুমি চিন্তা করো না জাঙ্কুক, আমি সবকিছুর জন্য প্রস্তুত। আমার প্রভাব আমি আমাদের বেবির উপর পড়তে দেব না। জাঙ্কুক এবার বলতে শুরু করলো, তে তুমি সুগার কেউ নয়, এবং কি মিস্টার নামজনও তোমার বাবা নয়। তে এবার জলভরা চোখে জাঙ্কুকের কাছে এগিয়ে এসে বলল, তাহলে আমি কি? আমার পরিচয় কি? তে তুমি এতদিন যাকে মা বলেছিল তিনি তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন। ওনারও কোনো সন্তান হচ্ছিল না, তাই তিনি যখন তোমাকে বাড়ি নিয়ে আসে নামজন বাবু আর আপত্তি না করে রেখে দেয়। তারপর থেকে তুমি তাদের পরিচয় বড় হয়েছ, আর ওনারা কোনোদিনও তোমাকে এই বিষয়ে স্বীকারও করেনি। দেখো ভাগ্যের কি এক পরিহাস। মিস্টার নামজন চাইলে তোমাদের সম্পর্ক অন্যরকম হতে পারত। যাদের সম্পর্কে স্নেহ মমতা দরকার ছিল তাদের সম্পর্ক এখন ঘৃণা আর বিষাক্ত। সুগা কষ্টে পাথর হয়ে গেছে। তে ওর কেউ না হোক, কিন্তু তার হাতে যেমন তের জীবন নষ্ট হয়েছে, তেমন করে তার বাবাও সমান দোষে দোষী। এত সব দোষের কারণ যেন এবার সুগার মাথা কাজ করা বন্ধ করে দিল। কেমন যেন দম বন্ধ লাগছে সবকিছু। হঠাৎ সুগা এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। জিমিন সুগার নাম ধরে ওর পেছন পেছন ছুটে গেল। জাঙ্কুক ওদের বেড়ে যাওয়া দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে যেই না বসতে যাচ্ছিল, এমন সময় সুগার আর্তনাদ আর জিমিনের চিৎকার ঘরে এসে ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিল। জাঙ্কুক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। গেটের বাইরে এসে দেখলো জিমিন রাস্তার মাঝখানে সুগার মাথাটা কোলে নিয়ে বসে খাচ্ছে, আর সারা রাস্তা রক্তে ভেসে যাচ্ছে। জাঙ্কুক দৌড়ে তাদের কাছে গেল। জিমিন যেন এই কয়েক মুহূর্তে পাগল হয়ে গেছে। সুগা, এই সুগা চোখ খুলো না। ভাইয়া, সুগা চোখ খুলছে না, দেখ না ভাইয়া। জিমিন শান্ত হও। জাঙ্কুক একইভাবে চিল্লিয়ে বলল গাড়ি স্টার্ট করতে। সুগাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। তে ঘরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সামনে দাঁড়ানো মিস্টার নামজনের উপর। মিস্টার নামজন মুখ তুলে বলে উঠল, বিশ্বাস করতে? আমি বিশ্বাস করি বাবা। তে যখন মিস্টার নামজনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সুবিন বলে উঠল, ম্যাম আমাদের কাছে প্রমাণ আছে। তে মুচকি এসে সুবিনের দিকে তাকালে সুবিন সামনে থেকে সরে গেল। মিস্টার নামজন একটু হাসলেন। তখনই তে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে উঠল, আমার তরফ থেকে এটা তোমার জন্য গিফট, মিস্টার নামজন ওরফে জুন। তুমি ঠিক বলেছ, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি জাঙ্কুককে বিশ্বাস করি। তুমি কি ভেবেছিলে জাঙ্কুকের সাথে আমার বিয়ে দিয়ে নিজের মেয়ের জামাইয়ের ঘাড় ভেঙে এই যাত্রায় পার পেয়ে যাবে? অপরাধী যত চালাক হোক না কেন, একদিন তার শেষ যাত্রায় সে হাজির হয়। আজ তোমারও শেষ দিন। আমার সন্তানকে খুন করতে একটু হাত কাঁপলো না তোমার? ও তোমার মেয়ের সন্তান ছিল, তাই না? ও সরি, আমি তো তোমাদের কেউ না, কি তাই না? তাই তো তুমি আমার সাথে এমন জঘন্য খেলা খেলতে পারলে। আমাকে যেদিন বাড়িতে মানিয়ে এসেছিল কেন সেদিন গলা টিপে মারতে পারলে না? মিস্টার নামজন এবার ভালো মানুষের মুখোশটা খুলেই ফেললেন। না করেনি, কাঁপেনি আমার হাত। কি তো বাচ্চা বাচ্চা করছিস? ওটা তো একটা ধর্ষণ। আজ তোকে কি দিইনি আমি? কিসের অভাব রেখেছি আমি তোর? নিজেদের তো সবকিছু দিয়েছি,
এতটা অকৃতজ্ঞ হচ্ছিস কি করে? মিস্টার নামজনের গালে আরেকটা থাপ্পড় এসে পড়ল। আর একটা শব্দ করলে না, আমি এখানে তোমাকে খুন করে ফেলে রাখবো। কাকে এই অপবাদটা দিচ্ছ তুমি? আমি না হয় তোমার কেউ হই না, কিন্তু সুগা, সে তো তোমার ছেলে। আসলে তুমি নিজে একজন খারাপ জঘন্য লোক। তোমার জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়েছে সুগা, বলি হয়েছে। আজ আমার ঘৃণা হচ্ছে, এতদিন আমি তোমার পরিবারেই বড় হয়েছি, তাই আমার খুশিও লাগছে তোমার মতো মানুষ আমার বাবা নয় বলেই তো এক ছুটে ঘর থেকে বের হয়ে গেল। আজ নিজেকে নিজেরই বড্ড ঘৃণা হচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। শুধু জাংকুকের অংশটা ওর মধ্যে রয়েছে বলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে। বাইরে আসতেই রাস্তার উপর রক্তের বন্যা দেখে বুকটা কেঁপে উঠল। মনে পড়ে গেল জিমিনের চিৎকারটা। গাড়ি থেকে ছুটে গেল তে। তবে কি সুগা? না 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 না, আজ যদি শরীর কিছু হয়ে যায় তবে কোনোদিনও জাংকুকের চোখে চোখ রেখে দাঁড়াতে পারবে না, নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। তে হসপিটালের দোতলায় এসে দেখলো জিমিন অপারেশন থিয়েটারের দরজার পাশে মেঝেতে চুপ করে বসে আছে। জিমিনের জামা রক্তে ভিজে গেছে। তে দৌড়ে জাংকুকের কাছে গেল। জাংকুক, কি হয়েছে? জিমিন ভাবে বসে আছে কেন? সুগারে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে? সুগা ছুটে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন উল্টো দিক থেকে আসা একটা গাড়ি ওকে ধাক্কা মেরে দেয়। আর কিন্তু তোমার এইভাবে দৌড়ে আসাটা একদম উচিত হয়নি তে। তুমি কি এসবের কাছে আমাকে আর আমার সন্তানকে ভুক্তভোগী করতে চাইছো? তুমি ঠিক না থাকলে আমার সন্তান কি করে ঠিক থাকবে? আর তোমরা ঠিক না থাকলে আমি ভালো থাকবো কি করে? এত কিছু সামলাবো কি করে? তে জাংকুকের পাশে বসে পড়ল। তুমি চিন্তা করো না জাংকুক, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই ভালো থাকবো একসাথে। জাংকুক একটু পরে তার পাশ থেকে উঠে জিমিনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সুগার শরীর থেকে কত রক্ত বেরিয়ে গেছে, ও কত কষ্ট পেয়েছে দেখেছিস ভাইয়া? সব আমার জন্য হয়েছে। আমি বারবার ওকে ফোর্স করেছিলাম সব সত্যি জানার জন্য। আমার জন্য আজ সুগার এই অবস্থা। জিমিন কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। জাংকুক জিমিনের মাথায় হাত দিয়ে বলল, চুপ কর জিমিন, সুগার কিচ্ছু হবে না, আমি আছি তো। জিমিন তাও বলতে লাগলো, সুগাকে আমার চাই ভাইয়া, ওকে আমার চাই। আমি সুগাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সুগা আমার সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কিন্তু আমি কিচ্ছুই করতে পারিনি ভাইয়া। আমার সুগাকে ফিরিয়ে দে ভাইয়া। আমি আমাদের সব প্রপার্টি ওই লোকটাকে দিয়ে দেব। আমার সুগাকে ছাড়া আর কিচ্ছু চাই না। বলতে বলতে জিমিন জাংকুকের বুকে ঢলে পড়ল। তে এই সব কিছু দেখে নীরবে কাঁদছে। তার যে কিছুই করার নেই। তে নিজেকে দোষী ভাবছে এসবের জন্য। তে উঠে গিয়ে দৌড়ে একজন ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার জিমিনকে চেক আপ করে বললেন, প্রচন্ড মানসিক শক পাওয়ায় অজ্ঞান হয়ে গেছে। কোনো কারণে প্রচন্ড ভয় পেয়েছে। চিন্তা নেই, আমরা ওনার চিকিৎসা শুরু করছি। জিমিনকে ভেতরে নেওয়া হলে তে আর জাংকুক সেখানে দাঁড়িয়ে রইল। জাংকুক আজ নিজেকে খুব অসহায় অনুভব করছে। একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরেকজন তো সেই শোকে অজ্ঞান হয়ে গেছে। জাংকুকের মনের অবস্থা বুঝতে পেরেতে জাংকুককে বুকে টেনে নিল। জাংকুক তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কি থেকে কি হয়ে গেল তে? দেখো আজ আমার বোনটার কি অবস্থা হয়েছে। সুগার কিছু হয়ে গেলে আমি বোধহয় আমার বোনটাকে হারিয়ে ফেলবো, বাঁচাতে পারবো না। আমি কি করব বলো তো? সব হয়েছে তোমার বাবার জন্য। আমি ওনাকে ছাড়বো না। জিমিনের যদি কিছু হয়ে যায় আমি ওনাকে খুন করে ফেলবো। তে তোমার বাবা, কথাটা তার কানে বারবার প্রতিধ্বনি হতে লাগলো। তে জাংকুকে একটু সরিয়ে চোখে চোখ রেখে বলল, ওই লোকটা আমার বাবা নয় জাংকুক, উনি আমার কেউ নয়। আজ থেকে তুমি আমার সবকিছু। ওই লোকটাকে তুমি অবশ্যই শাস্তি দেবে। আমি দেব ওনার বিরুদ্ধে প্রমাণ। মাথায় প্রচন্ড চাপ অনুভব করতে করতে জিমিন অতি কষ্টে চোখ মেলে তাকালো। নিজেকে বেড়ে দেখে বেশ অবাক হলো। সুগার কথা মনে পড়তে হাতে স্যালাইনটা ছিঁড়ে ফেলে দিয়ে লাফিয়ে বেড থেকে নেমে এক দৌড়ে বাইরে বেরিয়ে এলো। ভাইয়া, সুগা, আমার সুগা কোথায়, কেমন আছে?
আছে জিমিন? আমি ওকে দেখবো ভাইয়া। মানে মানে কি ভাইয়া? সুগার কি হয়েছে? ও ঠিক আছে তো? ডক্টর আমাদের ওখানকার হসপিটালে সুগারকে রেফার করেছে। সুগার চিকিৎসা এখানে থেকে ওখানে বেটার হবে। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, তুই কিছু চিন্তা করিস না জিমিন। জিমিন জাংকুককে ছেড়ে ওটির রুমের বাইরে থেকে সুগাকে দেখছে, কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। এই মানুষটা কয়েক ঘন্টা আগেও তো কত খুনসুটি করছিল। জিমিনের পিছনে জাংকুক এসে দাঁড়ালো। আমি কিছু জানতে চাই না ভাইয়া, এই জিমিনের হাত থেকে কারোর রেহাই নেই। সুগার জন্য যা করার কর তুই, আমার শুধু ওকে চাই। সুগা আমার সাথে থাকার প্রতিজ্ঞা করেছে, তা আমি ভাঙতে দেব না। ঠিক আছে, তুই শান্ত হয়ে বস, আমি সুগাকে নিয়ে যাব। আমিও যাব, কিন্তু ভাইয়া তুই ভালো করে জানিস আমি যা বলি তাই করি, তুই সমস্ত ব্যবস্থা কর। জাংকুক আপাতত তার জেদি বোনকে দেখে শান্ত হয়েছে। একটা অ্যাম্বুলেন্সে করে সুগাকে নিয়ে জাংকুক নিজেই রওনা হলো। সাথে যেহেতু তে আছে, তার মধ্যে প্রেগনেন্ট, তাই জাংকুক নিজের গাড়িতে করে ওদের আসতে বলে দিয়েছে। পেছনের পুলিশের গাড়িতে সুবিন আর মিস্টার নামজুন আরো কয়েকজন পুলিশ। তে যখন গাড়িতে উঠতে যায় তখন জিমনিশি থেকে সাহায্য করে গাড়িতে উঠতে। তে সেটা দেখে বলে উঠল, আমি তোমাদের কাছে অপরাধী, তাও তুমি আমাকে সাহায্য করছো? না বৌদি, তুমি আমাদের কাছে অপরাধী নও। তাছাড়া সবার আগে তোমার পরিচয়, তুমি আইপিএস অফিসার জন জাংকুকের বউ। না তোমার উপর আমার কোনো ক্ষোভ আছে, না কোনো রাগ, সবই ভাগ্যের ফের আর নিয়তির লিখন। কেউ কি খণ্ডাতে পারে বলো? তে জিমিনের হাত শক্ত করে ধরে বলে উঠল, আমার বিশ্বাস সুগা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, চিন্তা করো না। হতে হবেই বৌদি, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ ওকেও থাকতে হবে। সুগা আমার কাছ থেকে বারবার পালিয়ে যাবে তা তো হতে দিতে পারে না বলে জিমিন তের কাঁধে মাথা রাখলো। তেও আর কোনো চিন্তা মাথায় না রেখে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জিমিন সবার সামনে যত শক্ত দেখাক না কেন, ভেতরে ভেতরে আজ ওর হৃদয় চুরমার হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টের দৃশ্যটা চোখে ভেসে উঠতেই জিমিন চিৎকার করে উঠল সুগার নাম ধরে। জিমিন, এই জিমিন, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে নাকি জিমিন? জিমিন এবার থেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার সুগার ঠিক আছে জিমিন, ওর কিছুই হয়নি, শান্ত হও, আমরা আছি তো। জিমিনের কাছে তে একেবারেই অচেনা। এই অচেনা মানুষটা, যাকে এর আগে কোনোদিনও ও দেখেনি। জিমিন তার হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি পাচ্ছে। জিমিন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, তেও তাই। জিমিনের মনের অবস্থাতে খুব ভালোভাবে বুঝতে পারছে। নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয় আর যন্ত্রণা একদিনও নিজেই অনুভব করেছিল। প্রায় কয়েক ঘন্টা পর ওরা শহরে ফিরে এলো। জাংকুক আর বাকিরা সুগাকে হসপিটালের ভিতরে নিয়ে গেল। এবারও গাড়ি থামতেই তে নামার সময় জিমিন সাহায্য করলো। হসপিটালে সবকিছুর ব্যবস্থা করাই ছিল, তাই সুগার ট্রিটমেন্ট যথাজলদি শুরু হলো। জাংকুক আর জিমিন বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। বাইরে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। নতুন সকাল সুখের সংবাদ আনবে তো। সকাল 10টা বাজে। বাইরে শহরের ব্যস্ততা বেড়ে গেছে, শুধু যেন হসপিটালের ওই করিডোরের মানুষগুলো যেন থমকে গেছে। জাংকুক সকাল হতে থেকে বাড়ি রেখে এসেছিল। জিমিনকেও সাথে যেতে বলেছিল, কিন্তু জিমিন নিজের জায়গা থেকে একটু নড়েনি। হঠাৎ জিমিন বলে একটা ডাক শুনে জাংকুক আর জিমিন দুজনেই মাথা তুলে তাকালো। ওদের সামনে কিছুটা দূরে মিসেস জিন এসে দাঁড়িয়েছেন, আর ওনার সাথে আছে তে। মিসেস জিন ছুটে এসে জিমিনকে বুকে টেনে নিলেন। জিমিন প্রথমে একটু ভেবাচেকে খেয়ে গেল, তারপর কি হচ্ছে বুঝতে পেরে জিমিন নিজেকে মিসেস জিনের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মিসেস জিন জিমিনের হাত ধরতে গেলে জিমিন ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে গেল। জাংকুক তে মিসেস জিন সবাই জিমিনের এই কাজে অবাক হয়ে তাকিয়ে রইল। মায়ের উপরে তো অভিমান করেছে জিমিন, যে আমার কাছে আসতে চাস না। জিমিন
প্রতি উত্তরে তাচ্ছিল্যের স্বরে বলল, মা, কার কথা বলছো তুমি? নিজের কথা? তোমাকে আমি নিজের মা হিসেবে মানি না। জিমিন, এমন কেন করছিস? প্রশ্নটা নিজেকে কখনো করো মিসেস জিন? কথাটা বলে জিমিন মুখ ঘুরিয়ে নিল। জিমিনের এরকম ব্যবহারে জাংকুক একটু রেগে গেল। জাংকুক জিমিনের কাছে গেল। জিমিন, মায়ের সাথে এরকম ব্যবহার কেন করছিস? জিমিন এবার বিদ্রুপের স্বরে বলে উঠল, উনি তোমার মা ভাইয়া, আমার মা না। আমি ওনাকে নিজের মা বলে মানি না। জিমিন, ভদ্রভাবে কথা বল। ভদ্র? আমি যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি। উনি যা করেছেন তার তুলনায় আমি অনেক বেশি ভদ্রভাবেই কথা বলছি এখনো। মাইমন কি করেছে জিজ্ঞেস কর না ওনাকে।